বছরের শেষ দিনগুলোতে দিল্লির চাঁদনি চক বাজার ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে ঠাসা ছিল, যেখানে খাওয়া দাওয়ার স্টল থেকে আসা মশলার ঝাঝালো গন্ধ, মাছের আষ্টে গন্ধ আর দরদাম করা শোরগোল চারদিকে ছড়িয়েছিল। রাঠোর জেমসের বিলিয়নের মালিক বিক্রম সিং রাঠোর নিজের বডিগার্ডদের কড়া নিরাপত্তা ঘেরাটোপে একটি জমি অধিগ্রহণ প্রকল্প পরিদর্শন করার জন্য দ্রুত গতিতে হাঁটছিলেন। তার মুখ পাথরের মূর্তির মতো ভাবলেশীন ছিল, যা চারপাশের কঠোর পরিশ্রমী পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছিল। হঠাৎ এক কোণ থেকে ছিঁড়ে যাওয়া নোংরা কাদামাখা পোশাকে এক ছোট্ট রোগাটে ছায়া সরাসরি তার দিকে দৌড়ে এলো। বডিগার্ডরা সাথে সাথে প্রতিক্রিয়া দেখালো। তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে সেই বাচ্চাটিকে জোরে ধাক্কা দিল, যার ফলে সে ভিজে মাটির ওপর পড়ে গেল। মাটিতে আছড়ে পড়ার শুকনো শব্দ আর বাচ্চার যন্ত্রণাময় কান্নার চিৎকার বিক্রমের পা থামিয়ে দিল। নিজের সহকারীর এই নিষ্ঠুরতার জন্য তাকে বকা দেওয়ার আগেই তার নজর সেই জিনিসটির উপর আটকে গেল, যা বাচ্চাটির হাত থেকে পড়ে গিয়েছিল। সেটি একটি পুরনো ছবি ছিল। ভাঙা কাঠের ফ্রেমটি নোংরা জলের গর্তে পড়েছিল। বিক্রমের মনে হলো যেন তার দম বন্ধ হয়ে আসছে। তার হৃৎপিণ্ড অজান্তেই প্রচণ্ড জোরে ধরপড় করতে লাগল। ছবিতে থাকা লোকটির চুল পুরনো আমলের স্টাইলে ছাটা আর চেহারা অনেক বেশি কম বয়সী ছিল ঠিকই, কিন্তু সেই চোখের চাউনি আর নাকমুখ চিনতে তার বিন্দুমাত্র ভুল হল না। ওটা ৮ বছর আগের স্বয়ং বিক্রম সিং রাঠোর ছিল। কিন্তু যে জিনিসটি তাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিল তা হল ছবিটি সাজানোর ধরন। ছবিটিকে একটি কালো ফ্রেমে রাখা হয়েছিল এবং তার এক কোণে একটি ছোট কালো ফিতা লাগানো ছিল, ঠিক যেমন কোনো মৃত ব্যক্তির ছবিতে থাকে। পরিণামের প্রায় ৯ বছর বয়সী লটারি বিক্রি করা সেই মেয়েটি নিজের হাঁটুতে লাগা চোট আর রক্তপাতের পরোয়া না করেই ছবিটি তোলার জন্য দ্রুত এগিয়ে এলো। সে নিজের ছেঁড়া কামিজের আঁচল দিয়ে ছবির লোকটির মুখে লেগে থাকা কাদার দাগগুলো খুব আদরের সাথে মুছে দিল। মুছতে মুছতে সে ফুপিয়ে কাঁদতে লাগল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে আবার নোংরা করে ফেললাম। বিক্রম মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, মনে হলো যেন তার পা আর নিজের নিয়ন্ত্রণে নেই। তিনি কাছে এলেন, তাকে আটকানোর চেষ্টা করা বডিগার্ডের হাত সরিয়ে দিলেন এবং ধীরে ধীরে বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার গলা কাঁপছিল এবং ভারী হয়ে এসেছিল। মা, এই ছবিতে কে আছে? বাচ্চাটি তার বড় বড় অশ্রুভরা চোখ তুলে তার দিকে তাকাল। যেই মুহূর্তে দুজনের চোখ এক হল, বিক্রমের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। ওই চোখ, ওই ঘন চোখের পলক, সেগুলো অঞ্জলির চোখের সাথে কতটা মিল ছিল। বাচ্চাটি অবাক হয়ে গেল, তার ছোট্ট মুখটা হা হয়ে গেল এবং সে কাঁপতে থাকা হাতে ছবিটিকে সামনে দাঁড়িয়ে থাকা লোকটির আসল চেহারার সাথে মেলালো। পরি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, আপনি দেখতে একদম আমার বাবার মতো। মা বলে আমার বাবা আকাশে থাকেন, তিনি সবসময় ওপর থেকে আমাদের দুজনকে রক্ষা করেন। কিন্তু আপনি এখানে কি করে? আপনি কি আকাশ থেকে মা আর আমাকে খুঁজতে এসেছেন? বাচ্চার কান্নার শব্দ বাজারের গুমোট পরিবেশকে যেন চিরে দিল। তখনই বিক্রমের বাগদত্তা রিয়া মালহোত্রা নিজের হাই হিল জুতো শব্দ করে সেখানে এলো। সে নোংরা বাজারের দুর্গন্ধ আটকানোর জন্য নাকে রুমাল চাপা দিয়ে মুখ কুচকেছিল। তার গলায় অবজ্ঞা ঝরে পড়ল। বিক্রম, তুমি কি করছো? এটা স্রেফ একটা জোচ্চোর বাচ্চা, হয়তো দেখেছে তুমি বড়লোক, তাই টাকা হাতানোর জন্য এই নাটক করছে। বডিগার্ডরা, একে এখান থেকে তাড়াও, ওকে নিজের দামি কাপড় নোংরা করতে দিও না। রিয়া কাছে এলো। সে নিজের জুতোর ডগা দিয়ে পরীর হাতের ছবিটিকে জোরে লাথি মারল, যার ফলে বাচ্চাটি উল্টে পেছনে পড়ে গেল। সে কর্কশ্বরে ধমক দিল, এই নোংরা চেহারাটা দেখো একবার, কোন বাবা এমন সন্তান জন্ম দেবে? আমি পুলিশ ডেকে তোমাকে ঝামেলা করার অপরাধে ধরিয়ে দেওয়ার আগেই এখান থেকে বিদায় হও। বিক্রম রিয়ার কোনো উত্তর দিলেন না। তার চোখ তখনও বাচ্চাটির ওপর নিবদ্ধ ছিল। তার মনের ভেতর একটা তুফান চলছিল। ৮ বছর আগে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণ তার প্রাণপ্রিয় স্ত্রী অঞ্জলি এবং তাদের ২ বছরেরও কম বয়সী মেয়েকে কেড়ে নিয়েছিল। তিনি এত বছর ধরে অনুশোচনার নরকে বেঁচেছিলেন, সবসময় নিজেকে দোষ দিতেন সেই অভিশপ্ত দিনে তাদের সাথে না থাকার জন্য। তিনি নিজের চোখে গাড়িটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেছিলেন। তিনি পুলিশকে ঘোষণা করতে শুনেছিলেন যে কেউ বেঁচে নেই, আর এখন এক গরিব বাচ্চা বাজারে তার মৃত ছবি নিয়ে নিজের বাবাকে খুঁজছে। বকুনি খাওয়া সত্ত্বেও পরি ভয় পেল না বা পালিয়ে গেল না। সে টলমল পায়ে উঠে দাঁড়াল, ছবিটিকে নিজের বুকে এমনভাবে জাপটে ধরল যেন কেউ তার একমাত্র সম্পদ কেড়ে নেবে। সে রিয়ার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমি জোচ্চোর নই। আমার মা বলে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মা বলে বাবা শুধু কিছু সময়ের জন্য দূরে গিয়েছেন। এই আঙ্কেল দেখতে একদম আমার বাবার মতো। আমি কাউকে ধোঁকা দিচ্ছি না।
বিক্রম হাত বাড়িয়ে তার এলোমেলো চুলগুলো ছুঁতে চাইলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে রিয়া পাল্টা জবাব দেওয়ার জন্য বাচ্চাটিকে থাপ্পড় মারতে যাচ্ছে, তখন তিনি নিজেকে সামলে নিলেন। তিনি ঝট করে উঠে দাঁড়ালেন এবং রিয়ার কবজি চেপে ধরলেন। তার চোখে আগুন ছিল। যথেষ্ট হয়েছে রিয়া, তুমি গিয়ে গাড়িতে বসো। রিয়া নিজের হবু বরের এই কঠোর ব্যবহারে চমকে গেল। সে আরও কিছু তর্ক করতে চেয়েছিল, কিন্তু যখন বিক্রমের চোখে এক ভয়ানক শীতলতা দেখল, তখন সে রেগে মুখ ঘুরিয়ে চলে গেল। যাওয়ার সময় পরীর দিকে এক চরম ঘৃণার নজর দিতে ভুলল না। বিক্রম নিজের অনুগত সহকারী অর্জুন শর্মার দিকে ফিরলেন, যে তখন থেকে সব কিছু লক্ষ্য করছিল। তিনি একটি শান্ত ইশারা করলেন। অর্জুন সাথে সাথে বুঝে গেল। সে ভিড়ের মধ্যে গা ঢাকা দিল, যাতে গোপনে পরীর ছোট্ট ছায়াটির পিছু নিতে পারে। বাচ্চাটি যখন তার হাতের লটারি টিকিটের বান্ডিল নিয়ে ধীরে ধীরে চলে যেতে লাগল, বিক্রম নিজের গাড়িতে ফিরে এলেন। কিন্তু তার মাথা এখন 1000 কোটি টাকার প্রজেক্ট থেকে পুরোপুরি সরে গিয়েছিল। তিনি নিজের মাথা দামি লেদের সিটে ঠেকিয়ে চোখ বন্ধ করলেন, যাতে চোখের জল বেরিয়ে না আসে। অঞ্জলির ছবি চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। অঞ্জলি এক গরিব ঘরের মেয়ে ছিল, কিন্তু তার মন ছিল পবিত্র। সে বিক্রমের পাশে তখন থেকেই ছিল, যখন তার কাছে কিছুই ছিল না। কিন্তু তাদের ভালোবাসার কথা জানতে পেরে মা শ্রীমতী গায়ত্রী দেবী রাঠোর তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি সবসময় বিশ্বাস করতেন যে অঞ্জলি তার ছেলের উন্নতির পথে বাধা, এবং তার অস্তিত্ব রাঠোর জেমসের সম্মানে একটা দাগ। বিক্রমের মনে পড়ল সেই বুক চিরে যাওয়া খবর পাওয়ার দিনটির কথা। অঞ্জলি এবং তাদের মেয়ে পরী, তথাকালীন নাম তিয়া, নানি বাড়ি যাওয়ার সময় গাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছিল। যখন তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, সেখানে কেবল কালো ধ্বংসাবশেষ আর ছাইয়ের স্তূপ ছিল। সেই সময় গায়ত্রী দেবী তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদেছিলেন এবং বলেছিলেন যে এটাই ভাগ্য, তাকে কোম্পানি সামলানোর জন্য শক্ত হতে হবে। বিক্রম তা বিশ্বাস করেছিলেন। তিনি গত 7 বছর ধরে একটা জ্যান্ত লাশের মতো বেঁচেছিলেন, যতক্ষণ না পরীর আগমনে সব কিছু ওলটপালট হয়ে গেল। নদীর ধারের বস্তি এলাকায়, যেখানে আবর্জনা আর নর্দমার কালো জলের দুর্গন্ধ আসছিল, সেখানে পরী আঁকাবাঁকা মাটির রাস্তায় ধীরে ধীরে হাঁটছিল। অর্জুন নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছু নিচ্ছিল। সে ওই রোগা বাচ্চাটিকে দেখে দুঃখিত না হয়ে পারল না। বাচ্চাটি অপুষ্টিতে ভুগছিল বলে মনে হচ্ছিল। তার কচি পা দুটো একটু আগে পড়ে যাওয়ার কারণে চোট পেয়ে খুঁড়িয়ে চলছিল। সে একটি অস্থায়ী ঝুপড়ির সামনে থামল, যা ভাঙাচুঁড়ো পিনে পাত আর নীল ত্রিপল দিয়ে তৈরি ছিল। ঝুপড়ির ভেতর একজন মহিলা প্লাস্টিকের বোতল আর পুরনো কাগজের স্তূপ থেকে আবর্জনা আলাদা করছিল। অর্জুন নিজের চোখ কুঁচকে ত্রিপলের একটা ফুটো দিয়ে সেই মহিলার মুখ দেখার চেষ্টা করল। যদিও তার চেহারা রোগা আর ফ্যাকাশে ছিল এবং কপাল থেকে গাল পর্যন্ত একটা লম্বা কাটা দাগ ছিল, তবুও তার সুন্দর অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল। অর্জুনের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল যখন সে ওই মহিলা আর অঞ্জলির সেই ছবির মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য দেখল, যা বিক্রম সবসময় নিজের অফিসে গোপনে রাখতেন। পরী দৌড়ে গিয়ে ওই মহিলার কোলে ঝাঁপিয়ে পড়ল এবং ফুঁপিয়ে কাঁদতে লাগল। মা, আজ আমি এক আঙ্কেলের সাথে দেখা করলাম। তিনি দেখতে একদম ছবির বাবার মতো। তিনি আমাকে ছুতে যাচ্ছিলেন, কিন্তু এক রাগী আন্টি আমাকে তাড়িয়ে দিল। এ কথা শুনে ওই মহিলার রোগা কাঁধ কেঁপে উঠল। তিনি দ্রুত নিজের মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার গলায় আতঙ্ক ছিল। পরী, তুমি কি বলছ? ওই আঙ্কেল কি ছবিটা দেখে ফেলেছেন? তুমি কি তাকে বলেছ যে আমরা কোথায় থাকি? না মা, আমি বলিনি। আমি ওই আন্টিকে খুব ভয় পেয়েছিলাম, পরী ফুঁপিয়ে বলল। মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তার চোখ থেকে ভয় কমল না। তিনি নিজের মেয়ের চুলে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বললেন, ওই আঙ্কেলের সাথে আর কোনোদিন দেখা করবে না বাবা। আমরা ওই জগতের মানুষ নই। তোমার বাবা আকাশে আছেন। ওই আঙ্কেল শুধু ওনার মতো দেখতে। অর্জুন একটা গাছের আড়ালে লুকিয়ে পুরো কথোপকথন শুনে নিয়েছিল। সে দ্রুত নিজের ফোন বের করে ওই মহিলা আর ঝুপড়ির কিছু ছবি তুলল এবং সাথে সাথে বিক্রমকে পাঠিয়ে দিল। কয়েক মিনিট পরেই বিক্রমের ফোন এলো। তার গলায় চাপা উত্তেজনা ছিল। অর্জুন, যেভাবেই হোক ওই বাচ্চার চুলের নমুনা বা ডিএনএ পাওয়া যায় এমন কিছু নিয়ে এসো, আজ রাতেই। অর্জুন বুঝতে পারল যে তার সহকারী জীবনের এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সে রাত হওয়ার অপেক্ষা করল, যখন বস্তিতে কেবল মশার গুঞ্জন আর নৌকার ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছু ছিল না।
সে দেখল পরী একটি ভাঙা কাঠের চিরুনি নিয়ে বাইরে এলো এবং তেলের প্রদীপের আলোয় তার মায়ের চুল আছড়াতে লাগল। মা ও মেয়ে ঘুমিয়ে পড়ার পর অর্জুন চুপি চুপি ঝুপড়ির পেছনের অংশে গেল। একটি ছোট চিমটি দিয়ে চিরুনিতে আটকে থাকা চুলগুলো তুলল এবং সাবধানে একটি ছোট প্লাস্টিকের ব্যাগে ভরে নিল। এই সময় বিলাসবহুল রাঠোর ম্যানসনে বিক্রম নিজের মায়ের প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন। গায়ত্রী দেবী একটি দামি লেদার চেয়ারে বসেছিলেন, হাতে ছিল চায়ের কাপ। তার তীক্ষ্ণ চোখ নিজের ছেলের দিকে তাকিয়েছিল। আমি রিয়ার কাছে শুনলাম যে আজ তুমি বাজারে এক নোংরা লটারি বিক্রেতা বাচ্চার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে গিয়েছিলে। বিক্রম, তোমার নিজের মর্যাদা মনে রাখা উচিত। তোমার আর রিয়ার বিয়ে একটা বিশাল অনুষ্ঠান। এটা আমাদের কোম্পানির ভবিষ্যতের সাথে যুক্ত। এমন ফালতু বিষয়কে নিজের ইমেজের উপর প্রভাব ফেলতে দিও না। বিক্রম নিজের মায়ের দিকে তাকালেন, সেই মহিলা যাকে তিনি সবসময় সম্মান করতেন, কিন্তু যার সাথে সবসময় একটা অদৃশ্য দেওয়াল অনুভব করতেন। তিনি শীতল স্বরে উত্তর দিলেন, মা, আমি সেটাই করছিলাম যা দরকার ছিল। ওই বাচ্চার কাছে একটা ছবি ছিল, খুব অদ্ভুত একটা ছবি। ওটা আমাকে পুরনো সেই দুর্ঘটনার কথা মনে করিয়ে দিল। গায়ত্রী দেবী কিছুটা ঘাবড়ে গেলেন। তার হাতের চায়ের কাপটা একটু কেঁপে উঠল এবং গরম চা ছিটকে বাইরে পড়ে গেল। কিন্তু তিনি দ্রুত নিজেকে শান্ত করে নিলেন। ওই দুর্ঘটনা অনেক আগে হয়ে গিয়েছে। যারা মরে গিয়েছে তারা মরেই গিয়েছে। ওটা নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই। এতে কেবল দুঃখই বাড়বে। ওই ছবি নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার বা কোনো খারাপ মানুষের চাল। নিজের আবেগকে বিবেকের ওপর জয়ী হতে দিও না। বিক্রম আর কিছু বললেন না। তিনি মুখ ঘুরিয়ে সোজা নিজের ঘরে চলে গেলেন। গায়ত্রী দেবীর এই অতিরিক্ত প্রতিক্রিয়া তার মনের সন্দেহ আরও বাড়িয়ে দিল। দুর্ঘটনার কথা উল্লেখ করতেই তিনি এত চিন্তিত কেন হয়ে পড়লেন? ছবি না দেখে তিনি এত তাড়াতাড়ি কি করে বলে দিলেন যে এটা একটা চাল? অন্ধকার ঘরে বিক্রম একটি গোপন ড্রয়ার খুললেন। অঞ্জলির নাম লেখার উপর একটি চুড়ি বের করলেন, যা সেই দুর্ঘটনার দিন দুর্ঘটনাস্থলের পাশ থেকে পাওয়া একমাত্র জিনিস ছিল। তিনি পুরনো স্মৃতিগুলো হাতড়াতে লাগলেন। চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। তার মনে পড়ল সেই শীতের রাতগুলোর কথা, যখন অঞ্জলি তার জন্য সোয়েটার বুনতে রাত জাগত। তার মনে পড়ল তিয়ার খিলখিল হাসি, যখন তিনি তাকে কোলে নিতেন। যদি বাজারের ওই মেয়েটি সত্যিই তার মেয়ে হয় আর অঞ্জলি যদি এখনও বেঁচে থাকে, তবে কে তাদের মৃত্যুর নাটক সাজিয়েছিল? কে এক মহিলা আর শিশুকে এমন চরম দারিদ্র্যের মধ্যে ঠেলে দিল যে 7 বছর ধরে তাদের ভূতের মতো লুকিয়ে থাকতে হচ্ছে? সন্দেহ একটি মারণ রোগের মতো বাড়তে লাগল। বিক্রমের মনে পড়ল দুর্ঘটনার সেই ঝাপসা স্মৃতিগুলো। সেই সময় গায়ত্রী দেবী ছিলেন যিনি শেষকৃত্যের সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছিলেন। তিনিই তাকে তদন্তে খুব একটা মাথা ঘামাতে দেননি, এই অজুহাতে যে তিনি চেয়েছিলেন বিক্রম যেন দ্রুত শোক কাটিয়ে কাজে মন দেয়। সেই দিন গাড়ির সাথে থাকা বডিগার্ডরাও হঠাৎ উধাও হয়ে গিয়েছিল বা বড় অঙ্কের টাকা নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল। সবকিছু এত নিখুঁতভাবে সাজানো ছিল যে তখন সেটা ভয়ঙ্কর মনে হয়েছিল। মাঝরাতে অর্জুন ডিএনএ স্যাম্পল নিয়ে ফিরল। বিক্রম সাথে সাথে একটি নামী ল্যাবরেটরির সাথে যোগাযোগ করলেন এবং পূর্ণ গোপনীয়তার সাথে দ্রুত পরীক্ষার অনুরোধ করলেন। তিনি কোম্পানির কাউকে বিশ্বাস করতে পারছিলেন না, এমনকি তার মায়ের ঘনিষ্ঠ কাউকেও নয়। অর্জুন, যতক্ষণ না রিপোর্ট আসছে তুমি দূর থেকে ওই মা আর মেয়েকে রক্ষা করো। কেউ যেন ওদের অস্তিত্বের কথা জানতে না পারে, বিশেষ করে রিয়া আর আমার মা। বিক্রম আদেশ দিলেন। তার গলায় পাথরের মতো দৃঢ়তা ছিল। নিজের অফিসের আবছা আলোয় বিক্রম অর্জুনের তোলা ওই মহিলার ছবিটি হাতে নিলেন। যদিও কষ্টের কারণে তার চেহারা শুকিয়ে গিয়েছিল, যদিও সেই কাটা দাগটি তার রূপ বদলে দিয়েছিল, কিন্তু যেভাবে তিনি নিজের মেয়েকে জড়িয়ে ধরেছিলেন আর যেভাবে বিষণ্ণ চোখে তাকিয়েছিলেন, সবকিছু বিক্রমের হৃদয়ে চিৎকার করে বলছিল যে ওটাই অঞ্জলি, তার স্ত্রী মরেনি এবং তার সন্তান এখনও বেঁচে আছে। অপরাধবোধ বিক্রমের দম বন্ধ করে দিচ্ছিল। তিনি একজন বিলিয়নিয়ার, তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, তিনি সারা দেশের রত্নবাজার নিয়ন্ত্রণ করতে পারেন। অথচ তিনি নিজের স্ত্রী আর সন্তানকে আবর্জনা কুড়োতে, লটারি বেচতে আর ছেঁড়া পোশাকে দিন কাটাতে ছেড়ে দিয়েছেন। তিনি নিজের মেয়েকে নিজেরই মৃত ছবি হাতে নিয়ে মানুষের অবজ্ঞা সহ্য করে বাবাকে খুঁজতে ছেড়ে দিয়েছেন। এই যন্ত্রণা হাজারো ছুরির মতো তার বুকে বিচ্ছিল। তিনি জানালার পাশে দাঁড়িয়ে নিচে আলো ঝলমলে শহরটা দেখতে লাগলেন। কোথাও ওই অন্ধকার গলিতে তার স্ত্রী আর সন্তান শীত আর ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আর তিনি এক জাঁকজমকপূর্ণ বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন সেই মহিলার সাথে যে তার নিজের মেয়ের অপমান করেছে। যুবৎ বিলিয়নিয়ারের মাথায় এক পরিকল্পনা তৈরি হতে লাগল।
যদি এটি সত্যিই একটি ষড়যন্ত্র হয় তবে তিনি কেবল তাদের ফিরিয়ে আনবেন না, বরং যারা এই ট্র্যাজেডি ঘটিয়েছে তাদের 1000 গুণ বেশি দাম দিতে বাধ্য করবেন। পরদিন সকালে বিক্রম সবসময়ের মতো শান্তভাবে অফিসে এলেন। তিনি জেনে শুনে রিয়াকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। বিয়ের কার্ড আর প্রস্তুতির বিষয়ে আগ্রহ দেখালেন। রিয়া খুব খুশি হল। সে নিশ্চিত ছিল যে শহরের সবথেকে শক্তিশালী মানুষের মন সে জয় করে নিয়েছে। সে ইউরোপে মধুচন্দ্রিমার পরিকল্পনা আর বিয়ের পর ম্যানশন নতুন করে সাজানোর বিষয়ে বকর বকর করতে লাগল। বিক্রম শুধু হাসলেন আর মাথা নাড়লেন, কিন্তু মনে মনে তিনি রিপোর্ট পাওয়ার জন্য প্রতিটা ঘণ্টা গুনছিলেন। তার ফোন বেজে উঠল। ল্যাব থেকে একটি বেনামি মেসেজ এলো। রিপোর্ট এসে গিয়েছে, দয়া করে এসে নিজে গ্রহণ করুন। বিক্রম অনুভব করলেন তার হাত কাঁপছে। তিনি রিয়ার অবাক হওয়া আর রাগের তোয়াক্কা না করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন। রাস্তার প্রতিটি মোড়ে তার বুক যেন ফেটে আসছিল। তিনি আশাও করছিলেন, আবার ভয়ও পাচ্ছিলেন। আশা ছিল যে ওটিই তার মেয়ে, আর ভয় ছিল যে কোনো আপনজনের অপরাধের সত্য তাকে ভেঙে চুরমার করে দেবে। যখন তিনি রিপোর্টের কাগজটা হাতে নিলেন, সাদা কাগজের উপর কালো অক্ষরগুলো চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল। রক্তের সম্পর্কের সম্ভাবনা 99.99%। রিপোর্টটি বিক্রমের হাত থেকে পড়ে গেল। তিনি ল্যাবের শুনশান করিডরে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিয়া, পড়িয়েই তার তিয়া। সেই বাচ্চা যাকে তিনি 7 বছর আগে ছাই হয়ে গিয়েছে ভেবেছিলেন, সে আসলে বেঁচে আছে। রক্তে মাংসে তার সামনে বর্তমান ছিল। অপার আনন্দ আর চরম ক্রোধের মিশ্রণ বিক্রমকে একটি বোবা চিৎকার দিতে বাধ্য করল। তিনি দেওয়ালে এত জোরে ঘুষি মারলেন যে হাত দিয়ে রক্ত ঝরতে লাগল। তিনি যেন শারীরিক যন্ত্রণা দিয়ে মানসিক বেদনাকে চেপে রাখতে চাইলেন। কে করেছে এটা? তার মা, রিয়া, নাকি দুজনে মিলে অঞ্জলি আর তার মেয়েকে শেষ করার ষড়যন্ত্র করেছিল? বিক্রম নিজের চোখের জল মুছলেন। তার চোখে এখন আর কোনো দুর্বলতা ছিল না, কেবল ছিল এক আহত সিংহের শীতলতা আর হিংস্রতা। তিনি অর্জুনকে ফোন করলেন। অর্জুন, একটি বিশেষ নিরাপত্তা দল তৈরি করো, সাধারণ শ্রমিকের ছদ্মবেশে। ওই বস্তিটাকে 24 ঘণ্টা ঘিরে রাখো। যদি কেউ ওই মা আর মেয়ের একটা চুলও ছোঁয়, তবে আমি তাদের জীবন দিয়ে তার দাম দিতে বাধ্য করব। আর একটা কথা, সেই বছরের যাত্রায় থাকা সব বডিগার্ডের ফাইল খুঁজে বের করো। আমি জানতে চাই তারা কোথায় আছে। তারা যদি কবরেও থাকে, তবে আমি তাদের খুঁড়ে বের করব। তিনি নিজের গাড়িতে ফিরলেন। এক চাপা ক্ষোভ নিয়ে গাড়ি চালাতে থাকলেন। যখন তিনি একটি বড় খেলনার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ থেমে গেলেন। তিনি ভেতরে গেলেন। সুন্দর পুতুল আর রাজকন্যার পোশাকগুলো দেখলেন, যা তার মেয়ের অনেক আগেই পাওয়া উচিত ছিল। তিনি সবথেকে বড় আর সুন্দর পুতুলটি কিনলেন এবং নিঃশব্দে সেটা পেছনের সিটে রাখলেন। বিক্রম জানতেন যে এই লড়াই মাত্র শুরু হয়েছে। তিনি এখনই তাদের বাড়িতে নিয়ে আসতে পারবেন না, কারণ তিনি এখনও জানেন না যে আসল শত্রুকে আর তাদের হাতে আর কি কি চাল আছে। একটি ভুল পদক্ষেপ অঞ্জলি আর পরীর জীবনকে আবারও বিপদে ফেলতে পারে। তাকে একটি নাটক করতে হবে, এমন এক নাটক যা সেই মানুষদের থেকেও নিখুঁত হবে যারা গত 7 বছর ধরে তার সাথে এই খেলা খেলেছে। গত 7 বছরের তোমার বলিদান ব্যর্থ যাবে না। সে ঝুপড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। প্রতিটি কদম ভারী কিন্তু দৃঢ় ছিল। বিক্রম শেষবারের মতো পিছন ফিরে তাকাল। প্রদীপের আলোয় মা মেয়ের ছোট ছায়া দেখে সে নিজের দাঁত চেপে ধরল, যাতে সে দৌড়ে গিয়ে তাদের তখনই জড়িয়ে না ধরে। সে জানত যে আত্মীয়ের বেশে লুকিয়ে থাকা দুষ্টু লোকগুলোকে হারানোর জন্য তাকে তাদের চেয়েও বেশি ঠান্ডা এবং চালাক হতে হবে। গাড়িতে বসে বিক্রম তৎক্ষণাৎ অর্জুনকে ফোন করল। তার কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা ছিল। অর্জুন, পরীক্ষা হয়ে গিয়েছে। এখন আমি চাই তুমি সেই বছরে দুর্ঘটনা মামলার ফাইলগুলো আবার খোঁজো, কিন্তু পুলিশের সংগ্রহে থাকা ফাইল নয়, বরং বীমা কোম্পানি এবং ব্যক্তিগত উদ্ধারকারী দলের কাছ থেকে মূল ফাইলগুলো সংগ্রহ করো। আমার সন্দেহ হচ্ছে যে ঘটনাস্থল তদন্তে পরিবারের সদস্যরা হস্তক্ষেপ করেছিল। আর চুপিসারি ওই বস্তির পুরো জমিটা কিনে নাও একটি বিদেশি সহযোগী কোম্পানির নামে। আমার মা যেন একেবারেই জানতে না পারেন। গাড়ি রাতের অন্ধকারে ছুটে চলল। পিছনে ফেলে গেল সেই গরিব বস্তি আর কঠোর পরিশ্রমী মানুষদের। বিক্রম রিয়ারভিউ মিরারে তাকাল। তার মুখে এখন কোনো আবেগ ছিল না, কেবল ঘৃণা আর দৃঢ় সংকল্পের আগুন তার চোখে জ্বলছিল। তাকে সেই প্রাসাদে ফিরে যেতে হতো। তাকে একজন বাধ্য ছেলে এবং একজন আদর্শ বাগদত্তার ভূমিকা পালন করতে হতো, যাতে চূড়ান্ত চাল চালার সুযোগের অপেক্ষা করতে পারে। আগামী কয়েকদিনে বিক্রমের নীরবতা গায়ত্রী দেবীকে অস্থির করতে শুরু করল। তিনি এখনও তার ব্যক্তিগত ড্রাইভারের মাধ্যমে তার ছেলের কার্যকলাপের ওপর নজর রাখতেন,
কিন্তু সব রিপোর্ট থেকে জানা গেল যে সে কেবল বাড়ি থেকে অফিস এবং রিয়ার সাথে খাওয়ার জন্য যেত। যদিও এক চালাক মহিলার সহজাত প্রবৃত্তি তাকে বলল যে কিছু একটা গড়বড় আছে। যখন বিক্রম তার দিকে তাকাত তখন তার চোখে এক ঝাপসা স্তর ছায়া ফেলে থাকত। আগের মতো উষ্ণতা বা বিশ্বাস ছিল না। গায়ত্রী দেবী রিয়াকে ডাকলেন। তার কণ্ঠস্বর নিচু হয়ে এলো। রিয়া, তোমাকে বিক্রমের ওপর আরও নজর রাখতে হবে। আমার মনে হয় সে আজকাল খুব অন্যমনস্ক থাকে, আর সে আমার পুরনো ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোও তদন্ত করতে শুরু করেছে। হয়তো সেদিন বাচ্চার হাতে পাওয়া সেই মৃতের ছবি তার মনে কিছু একটা নাড়া দিয়েছে। তোমাকে এমন কিছু করতে হবে যাতে বিয়েটা যত দ্রুত সম্ভব হয়ে যায়। কেবল যখন তুমি আনুষ্ঠানিকভাবে রাঠোর পরিবারের বউ হবে তখনই সবকিছু সত্যিই নিশ্চিত হবে। রিয়া তার ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগটি শক্ত করে ধরল। তার সুন্দর মুখে একটি দুষ্টু ভাব ফুটে উঠল। মা, আপনি চিন্তা করবেন না। আমি ওই বাচ্চার ব্যাপারে খোঁজ নিতে একজনকে কাজে লাগিয়েছি। যদি সে সত্যিই কোনো বিপদ হয় তবে আমি তাকে চিরতরে গায়েব করে দেব, যেমনটা তার মায়ের সাথে করেছিলাম। এইবার আমি কোনো ভুল হতে দেব না। বিক্রম দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়েছিল। সে লিভিং রুমের ফুলদানিতে গোপনে বসানো সোনার যন্ত্রের মাধ্যমে তাদের কথাবার্তা শুনল। তার হাত লোহার রেলিংয়ের ওপর এত শক্ত করে চেপেছিল যে রক্ত বেরোতে লাগল। সে অবজ্ঞার হাসি হাসল। ওরা একেবারেই বদলায়নি। ওরা এখনও নিজেদের লক্ষ্য অর্জনের জন্য মানুষের জীবনকে ঘাসের মতো তুচ্ছ মনে করে। কিন্তু ওরা জানত না যে নেকড়েটাকে ওরা এতদিন ধরে পুষছিল সে জেগে উঠেছে, এবং সে সবথেকে নৃশংস শিকারের প্রস্তুতি নিচ্ছে। সে নিজের ঘরে ফিরে গেল এবং টেবিলের ক্যালেন্ডারের দিকে তাকাল। বিয়ের ঠিক 2 সপ্তাহ বাকি ছিল। 2 সপ্তাহ সময় ছিল তার কাছে আইনি প্রমাণ থেকে শুরু করে অঞ্জলি এবং পরীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সব কিছু প্রস্তুত করার জন্য। সে একটি ফাইল বের করল যা অর্জুন মাত্রই পাঠিয়েছিল। এটি সেই প্রাক্তন বডিগার্ডদের তালিকা যারা দুর্ঘটনার পরপরই চাকরি ছেড়ে দিয়েছিল। তাদের মধ্যে একজন সীমান্তে একটি ক্যাসিনোতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিল। অন্যজন এক রহস্যময় অর্থের কারণে ধনী হয়ে গিয়েছিল এবং নিজের শহরে দোকানের একটি চেন চালাচ্ছিল। আসল খেলা তো এখন শুরু হলো মা রিয়া, বিক্রম ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর ঘরের নীরবতায় মিলিয়ে গেল। সে এইসব খারাপ সাক্ষীদের সাথে একটি আকস্মিক সাক্ষাতের পরিকল্পনা করতে শুরু করল। সে তাদের কেনার জন্য টাকা ব্যবহার করবে না, কারণ সে জানত যে লোভী মানুষদের সবসময় বেশি দামে আবারও কেনা যায়। সে ভয় ব্যবহার করবে। সেই অতীতের ভূতদেরই ব্যবহার করবে যাদের তারা কবর দেওয়ার চেষ্টা করেছিল, যাতে তাদের সত্যি বলতে বাধ্য করা যায়। ইতিমধ্যে সেই বস্তিতে অঞ্জলি এখনও অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছিল। ঝুপড়ির বাইরে প্রতিটি অদ্ভুত শব্দ তাকে চমকে দিত। সে বিক্রমের দেওয়া টাকার মধ্যে থেকে একটি টাকাও খরচ করার সাহস করেনি, কারণ তার ভয় ছিল যে যদি তার জীবন হঠাৎ বদলে যায় তবে শত্রুর নজর আবারও তার ওপর পড়বে। পরী তার মাকে চিন্তিত দেখে তার কাছেই থাকত। তাকে স্কুলে যাওয়া আর বন্ধুদের মতো নতুন জামাকাপড় পরার স্বপ্নের কথা বলতে থাকত। অঞ্জলি তার মেয়েকে জড়িয়ে ধরল। চোখের জল আবারও গড়িয়ে পড়ল। সে জানত না যে এইবার বিক্রমের উপর বিশ্বাস করার তার সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল। সে কেবল এটুকু জানত যে তার হৃদয় এখনও সেই মানুষটির জন্য স্পন্দিত হয়, এবং সে নিজের মেয়েকে এক উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য নিজের জীবনও বাজি রাখতে রাজি আছে, যাতে তাকে আবারও বাজারে তার বাবার ছবি নিয়ে ঘুরে বেড়াতে না হয়। পরের দিন সকালে বিক্রম রাঠোর প্রাসাদের ডাইনিং রুমে একেবারেই নতুন রূপে প্রবেশ করল। গত কয়েকদিনের বিষণ্ণতা এবং দূরত্বের বদলে সে সক্রিয়ভাবে গায়ত্রী দেবীর জন্য চেয়ার টেনে দিল এবং টেবিলে একটি নতুন প্রকল্পের ফাইল রাখল। তার চোখে একটি নকল উৎসাহ ঝিলিক দিচ্ছিল, এমন কিছু যা গায়ত্রী দেবী সবসময় তার ছেলের মধ্যে দেখতে চাইতেন। সে হাসল, এমন একটি হাসি যা খুব মন দিয়ে দেখলে বোঝা যেত যে তা চোখ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তারপর সে ধীরে বলল যে সে ভালো করে ভেবে দেখেছে যে ব্যবসার জন্য একটি নতুন অনুপ্রেরণা দরকার, এবং রিয়ার সাথে বিয়েটা দক্ষিণ ভারতের রত্নবাজারের দখল নেওয়ার জন্য সবথেকে উপযুক্ত প্ল্যাটফর্ম। গায়ত্রী দেবী তার ছেলের দিকে তাকালেন। তার মনে সবসময় থাকা সন্দেহ এই প্রগতিশীল আচরণের সামনে অর্ধেক কমে গেল। তিনি প্রশংসায় মাথা নাড়লেন, এই বিশ্বাসে যে বাজারে বাচ্চাটির দেখা পাওয়া শান্ত হ্রদে এক মুহূর্তের বাতাসের ঝাপটা মাত্র ছিল, এবং এখন বিক্রম তার ইচ্ছা অনুযায়ী এক বাক্য হাতের কুদে লুয়ে গিয়েছে।
সে রিয়ার বাবা, যিনি একজন রিয়েল এস্টেট টাইকুন এবং নগদ টাকার সংকটে ভুগছিলেন, তাকে গ্রুপের গ্রিন বেল্ট প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিল। এটি ১,০০০ কোটি টাকার প্রকল্প ছিল, যার প্রতি প্রতিটি ব্যবসায়ীর লালসা থাকত। কিন্তু খুব কম লোক জানত যে এই আকর্ষণীয় মুখোশের আড়ালে খারাপ ঋণ এবং আইনি লঙ্ঘনের একটি জাল ছিল, যা বিক্রম গোপনে বিছিয়েছিল। পরবর্তী বোর্ড মিটিংগুলোতে বিক্রম একজন বাধ্য ছেলে এবং একজন অবিশ্বাস্য রকমের উদার বাগদত্তার ভূমিকা পালন করল। সে শুধু মূলধনী বিনিয়োগ করল না, বরং বড় বড় ব্যাংকে রিয়ার পরিবারের ঋণের জন্য গ্যারেন্টারও হল। রিয়ার বাবা, যিনি একজন লোভী ব্যক্তি ছিলেন এবং দেউলিয়া হওয়ার পথে ছিলেন, তৎক্ষণাৎ জালে ফেঁসে গেলেন। তিনি যৌথ উদ্যোগের চুক্তিতে স্বাক্ষর করলেন, এটা না জেনেই যে প্রতিটি স্বাক্ষর তাকে ধ্বংসের কিনারের দিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। বিক্রম গোপনে রিয়ার পরিবারের মাধ্যমে পুঁজির অপব্যবহার এবং ভুয়া কোম্পানির মাধ্যমে কর ফাঁকি দেওয়ার সব প্রমাণ সংগ্রহ করল। সবকিছু একটি অত্যন্ত সুরক্ষিত হার্ড ড্রাইভে জমা করা হয়েছিল, যা উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। যাই হোক, বিক্রমের হঠাৎ পরিবর্তন রিয়াকে অস্থির করে তুলল। এক চালাক মহিলা হওয়ার কারণে সে আনুগত্য বা রাতারাতি মানসিক পরিবর্তনের ওপর বিশ্বাস করত না। রিয়া অনুভব করল যে যখনই বিক্রম তার সাথে থাকত, যদিও সে যত্ন করার নাটক করত, তার মন সবসময় অন্য কোথাও থাকত। বিশেষ করে সে দেখল যে বিক্রম প্রায় একটি দ্বিতীয় ফোন ব্যবহার করত, যা সে স্নান করার সময়ও নিজের কাছে রাখত। একবার যখন বিক্রম গভীর ঘুমে ঘুমোচ্ছিল, রিয়া চুপিসারে তার ফোনটা তুলল, কিন্তু জটিল রেটিনা স্ক্যান নিরাপত্তা ব্যবস্থার কারণে তা আনলক করতে পারল না। রিয়ার সন্দেহ তখন তুঙ্গে পৌঁছাল যখন সে ভুলবশত বিক্রমের ওয়েস্টকোটের ওপর একটি লম্বা চুল খুঁজে পেল, যখন সে একটি গভীর রাতের মিটিং থেকে ফিরেছিল। সেই চুলটা তার ফ্যাশনেবল রাঙানো চুলের মতো ছিল না, গায়ত্রী দেবীর সাদা চুলও ছিল না, তাতে একটি সস্তা শ্যাম্পুর এবং এক অবর্ণনীয় ধুলো ও ধোঁয়ার গন্ধ ছিল। অত্যধিক ঈর্ষা এবং একটি গোপন সত্যের ভয় রিয়াকা ব্যবস্থা নিতে প্ররোচিত করল। সে গোপনে এক ব্যক্তিগত গোয়েন্দার সাথে যোগাযোগ করল, যার ছদ্মনাম ছিল লোমড়ি, যে উঁচুতলার সমাজের গোপন কেলেকারিগুলো চড়া দামে সমাধান করতে ওস্তাদ ছিল। আমার জন্য খুঁজে বের করো সে প্রতি রাতে কোথায় যায়, কার সাথে দেখা করে। আমি সেই মহিলার পরিচয় জানতে চাই যে এই গন্ধ ব্যবহার করে আমার বাগদত্তাকে ভুলিয়েছে। রিয়া দাঁত কিরমির করে আদেশ দিল। তার চোখে ভীতিজনক রক্তের ছাপ ছিল। যখন রিয়া পাগলের মতো সত্যের সন্ধানে ছিল, বিক্রম একটি অধিক ব্যক্তিগত এবং আবেগপূর্ণ পরিকল্পনার জন্য সময় দিচ্ছিল। সে গোপনে নিজের ব্যক্তিগত অর্থ ব্যবহার করে শহরতলিতে একটি পুরনো ভিলা কিনল, যেখানে ৭ বছর আগে ট্র্যাজেডি হওয়ার আগে সে এবং অঞ্জলি তাদের সবথেকে সুখের দিনগুলো কাটিয়েছিল। সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়েছিল, ঘাস মাথার ওপর পর্যন্ত জন্মেছিল এবং দেওয়াল ভেঙে যাচ্ছিল। কিন্তু বিক্রম একটি বিশ্বাসযোগ্য টিমকে কাজে লাগাল, যারা দিনরাত কাজ করে প্রতিটি খুঁটিনাটি মেরামত করছিল। সে তাদের সঠিক ধরনের কাঠ, সঠিক রঙের পেইন্ট খুঁজতে এবং এমনকি দরজার সামনে চুঁই ফুলের ঝোপটিকেও সেই পুরনো জায়গায় আবার লাগানোর অনুরোধ করল। প্রতি রাতে দম বন্ধ করা রাঠোর প্রাসাদে ফেরার বদলে বিক্রম এই বাড়িতে গাড়ি চালিয়ে আসত। সে আঙিনায় দাঁড়িয়ে থাকত, নিজের চোখ বন্ধ করে বাতাসে চুইয়ের হালকা সুগন্ধ অনুভব করত। কল্পনা করত যে অঞ্জলি এখনও কাঠের দোলনায় বসে আছে, পরীকে নিজের কোলে নিয়ে হাসি মুখে তার ফেরার অপেক্ষা করছে। এটি একমাত্র জায়গা ছিল যেখানে সে নিজের ঠান্ডা কোটিপতির মুখোশটি খুলে ফেলে নিজের কষ্ট আর আশার সাথে বাঁচতে পারত। সে চাইত যে যখন সবকিছু শেষ হয়ে যাবে, তখন অঞ্জলি আর তার মেয়ের কাছে যেন একটি আসল বাড়ি থাকে, কোনো প্রাণহীন বিলাসবহুল হোটেল নয়, বরং এমন একটি জায়গা যাতে তাদের পরিবারের আত্মা থাকে। নদীর ধারে সেই বস্তিতে অঞ্জলি এবং তার মেয়ের জীবনেও চুপচাপ তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। একজন মধ্যবয়সী কঠোর দেখতে লোক প্রায়ই গলির মোড়ে চায়ের দোকানে কাদা মাখা শ্রমিকের পোশাকে দেখা যেত। বস্তির লোক তাকে চাচা কুমার বলত, একজন পরিযায়ী শ্রমিক যে এখানে মজুরি করতে এসেছে। চাচা কুমার খুব দয়ালু ছিলেন, প্রায়ই অঞ্জলির টিনের চাল মেরামত করতে সাহায্য করতেন বা বাচ্চাকে কিছু বিস্কুটের প্যাকেট বা দুধের কৌটো দিতেন। অঞ্জলি সবসময় অপরিচিতদের থেকে সাবধান থাকত, কিন্তু চাচা কুমারের ভদ্রতা আর সরলতা ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে বাধ্য করল। আসলে এই লোকটি ছিলেন ইন্সপেক্টর কুমার, একজন অভিজ্ঞ অপরাধ দমন পুলিশ অফিসার, যিনি রাঠোর জেমস সহ বড় বড় গ্রুপের মানি লন্ডারিং র্যাকেটের তদন্তের জন্য আন্ডারকাভার ছিলেন। তিনি বিক্রমের ওপর অনেকদিন ধরে নজর রাখছিলেন এবং এটা দেখে খুব অবাক হয়েছিলেন যে এই কোটিপতি প্রায়ই এই বস্তিতে আসতেন। কিছুদিনের পর্যবেক্ষণের পর ইন্সপেক্টর কুমার অনুভব করলেন
যে বিক্রম এবং ওই অন্ধ মহিলার মধ্যে এক গভীর ও রহস্যময় সম্পর্ক আছে। তিনি তাদের জীবনে হস্তক্ষেপ করলেন না, কিন্তু নিজের সহজাত প্রবৃত্তি থেকে তিনি জানতেন যে এই শান্ত ছোট বস্তিতে একটি বড় ঝড় আসতে চলেছে। এক শেষ বিকেলে যখন অঞ্জলি নদীর ধারে ভাঙা কাচের টুকরো কুড়োচ্ছিল, চাচাকুমার কাছে এলেন। তাকে সাহায্য করতে করতে অবহেলায় জিজ্ঞেস করলেন, মায়াজি, আমার মনে হয় আপনি এখানকার নন। আপনার কথা বলার ধরন, পরীকে শেখানোর ধরন আমাদের মতো শ্রমিকদের থেকে খুব আলাদা। আপনি কি কোনো কিছু থেকে লুকিয়ে আছেন? অঞ্জলি চমকে গেল। তার হাত থেকে প্লাস্টিকের বোতল মাটিতে পড়ে গেল। সে নিজের কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করল। চাচা, আপনি বেশি বলছেন। আমিও স্রেফ একজন অসহায় মানুষ যে পেট ভরানোর জন্য আবর্জনা করোয়। এখানে এমন কে আছে যার কোনো অতীত নেই, যা সে ভুলে যেতে চায় না? ইন্সপেক্টর কুমার তার ছাপসা চোখের দিকে গভীরভাবে তাকালেন। তার কণ্ঠস্বর নিচু হয়ে এল, যাতে এক অদ্ভুত আশ্বাস ছিল। অতীতকে ভুলে যাওয়া এতটা সহজ নয় যতটা আপনি ভাবছেন, বিশেষ করে যখন আপনার শত্রুরা এখনও বিলাসিতায় জীবন কাটাচ্ছে। যদি আপনার আইনি সাহায্যের প্রয়োজন হয়, তবে আমাকে মনে রাখবেন। কখনো কখনো সত্যকে বাঁচানোর জন্য ন্যায়ের তলোয়ারের প্রয়োজন হয়। অঞ্জলি জবাব দিল না। সে তাড়াতাড়ি পরীকে নিয়ে নিজের ঝুপড়িতে ফিরে এলো। তার মন চিন্তায় ভরে গেল। সে ভাবতে লাগল যে এই লোকটা কি গায়ত্রী দেবীর পাঠানো কোনো গোয়েন্দা? গত 7 বছরের ভয় তার রক্তে এতটাই গেঁথে গিয়েছিল যে সে নিজের স্বামী ছাড়া আর কাউকেই বিশ্বাস করার সাহস পাচ্ছিল না। সে তৎক্ষণাৎ বিক্রমের দেওয়া ফোনটি ব্যবহার করে তাকে একটি ছোট মেসেজ পাঠাল। কেউ আমাদের ওপর নজর রাখছে। মেসেজ পেয়ে বিক্রম মোটেও ঘাবড়াল না। সে তৎক্ষণাৎ অর্জুনকে চাচা কুমারের ব্যাকগ্রাউন্ড তদন্ত করতে বলল। যখন সে জানতে পারল যে তিনি একজন আন্ডারকভার পুলিশ অফিসার, তখন বিক্রম হাসল। সে অনুভব করল যে এটি কোনো বিপদ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ঘুঁটি যা সে ব্যবহার করতে পারে। তাকে তাড়িয়ে দেওয়ার বদলে সে অর্জুনের মাধ্যমে গোপনে ইন্সপেক্টর কুমারকে একজন অজ্ঞাত সোর্স হিসেবে রিয়া পরিবারের কিছু দুর্নীতির নথি পাঠিয়ে দিল। সে আইনের ব্যবহার করে পিছনের বাধাগুলো পরিষ্কার করতে চেয়েছিল, যাতে যখন সে সবকিছু ফাঁস করবে তখন তার শত্রুদের পালানোর কোনো পথ না থাকে। ইতিমধ্যে লোমড়ি নামক গোয়েন্দা প্রথম ছবিগুলো পেতে শুরু করল। সে বিক্রমের গাড়ির পিছু ধাওয়া করে বস্তির গলির মোড় পর্যন্ত গেল। নিজের দূরবীনের লেন্সের মাধ্যমে সে বিক্রমকে ঝুপড়ির দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকা অবস্থায় ছবি তুলল। যদিও সে ভিতরের মহিলার মুখ পরিষ্কার তুলতে পারল না, কিন্তু একজন কোটিপতির একটি জীর্ণ ঝুপড়ির মধ্যে দাঁড়িয়ে থাকার ছবি একটি ভূমিকম্প আনার জন্য যথেষ্ট ছিল। সে সেই রাতেই এই ছবিগুলো রিয়ার কাছে নিয়ে গেল। রাস্তার আবছা আলোয় ঝাপসা ছবিগুলো দেখে রিয়া পাগলের মতো চিৎকার করে উঠল। সে ঘরের সবকিছু ভেঙে ফেলল, দামি পারফিউমের বোতল থেকে শুরু করে সম্প্রতি তোলা বিয়ের ছবি পর্যন্ত। সত্য তার কল্পনার চেয়েও বেশি ভয়ানক ছিল। বিক্রমের কোনো সুন্দরী প্রেমিকা ছিল না, বরং সে সমাজের সবথেকে নিচু স্তরের মানুষের কাছে যাচ্ছিল। এই সেই বাচ্চা, নিশ্চিতভাবে সেদিন লটারি বিক্রি করা বাচ্চার মা। রিয়া চিৎকার করে উঠল। তার লাল রঙের নেল পলিশ মাখা আঙুলগুলো নিজের হাতের তালুতে বসে গেল। সে এখনও মরেনি কেন? 7 বছর পরেও সে আমার জীবনকে কেন অতিষ্ঠ করছে? সে তৎক্ষণাৎ গায়ত্রী দেবীকে জানাল না, কারণ তার ভয় ছিল যে তিনি আবারও বিষয়টি শান্তভাবে মেটানোর চেষ্টা করবেন। রিয়া একটি আরও নৃশংস শেষ চেয়েছিল। তার মনে এক অন্ধকার চিন্তা এলো। যদি বিক্রম ওই মা মেয়েকে এতটাই ভালোবাসে, তবে সে তাকে তাদের আবারও ছাইয়ে পরিণত হতে দেখতে বাধ্য করবে। কিন্তু এইবার এটি হবে তার নিজের গাফিলতি আর অহংকারের কারণে। সে একটি ব্ল্যাক মার্কেট ফোন নম্বর বের করল, সেই সব আন্ডারকভার লোকেদের সাথে যোগাযোগ করার জন্য যাদের তার বাবা প্রায়ই প্রতিযোগীদের শায়েস্তা করতে ব্যবহার করতেন। শোনো, আমি ওই নদীর ধারের বস্তিটাকে পুড়িয়ে ছাই করে দিতে চাই। এটাকে এমনভাবে দেখাও যেন এটি গরিবদের শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে লাগা আগুন। বিশেষ করে গলির শেষ প্রান্তের ঝুপড়িটা। আমি চাই ভিতরের মানুষগুলো বেরোনোর সুযোগ না পায়। রিয়ার কণ্ঠস্বর এতটাই ঠান্ডা ছিল যেন সে মৃত্যুর জগৎ থেকে এসেছে। এই সময়ে বিক্রম এখনও পুরনো ভিলাটি মেরামতের কাজে ব্যস্ত ছিল। সে মাত্রই টিয়ার বেডরুমে একটি নতুন কেনা কাঠের দোলনা রেখেছিল। তার হৃদয় এই কল্পনা করে খুশিতে ভরে গিয়েছিল যে তার মেয়ে সেখানে শান্তিতে ঘুমোবে। সে একেবারেই জানতে পারেনি যে বস্তিতে বারবার যাওয়ার তার পদক্ষেপটি অজান্তে এক বিষধর সাপকে তার স্ত্রী আর বাচ্চার বাসার পথ দেখিয়ে দিয়েছে। একই সময়ে গায়ত্রী দেবী নিজের স্টাডি রুমে বসে গ্রিনবেল্ট প্রকল্পের ছবি দেখছিলেন। তার কিছু একটা গড়বড় মনে হলো যখন তিনি দেখলেন যে রিয়ার পরিবারের আর্থিক রিপোর্টগুলো খুব বেশি নিখুঁত।
তিনি নিজের ঘনিষ্ঠ সহকারীকে ফোন করে বিক্রমের মাধ্যমে রিয়ার বাবার সাথে করা সব চুক্তির পুনরায় তদন্ত করতে বললেন। আমি জানতে চাই সে এর মধ্যে কিছু লুকিয়ে রেখেছে কিনা। বিক্রম আমাদের ভাবনার চেয়েও বেশি চালাক। সে কখনোই বিনা উদ্দেশ্যে কাউকে কিছু দেয় না। বিক্রম, রিয়া এবং গায়ত্রী দেবীর মধ্যে পরিবেশ একটি টানটান দড়ির মতো ছিল, যা ছিঁড়ে যাওয়ার অপেক্ষায়। ষড়যন্ত্র, সন্দেহ আর পুরনো অপরাধ ধীরে ধীরে আবারও উত্তপ্ত হচ্ছিল। বস্তিতে ইন্সপেক্টর কুমার একটি বৈদ্যুতিক খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, অঞ্জলির ঝুপড়ির দিকে তাকিয়ে। তিনি এক আসন্ন ষড়যন্ত্রের পোড়া গন্ধ পাচ্ছিলেন, এমন এক গন্ধ যা আবর্জনার নয় বরং বিনাশের ছিল। তিনি নিজের বন্দুকটি বের করে শেষবার পরীক্ষা করে নিলেন। তার সহজাত প্রবৃত্তি তাকে বলছিল যে এই রাত এখানকার পরিশ্রমী মানুষদের জন্য শান্তিপূর্ণ রাত হবে না। বিক্রম পুরনো ভিলা থেকে বেরিয়ে শহরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল। পথে সে ভুলবশত একটি ট্রাক দেখল, যা পেট্রোল আর ডিজেলে ভর্তি ছিল এবং বস্তির দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। এক হঠাৎ অস্থিরতা তার বুক চেপে ধরল। সে তৎক্ষণাৎ অ্যাক্সিলারেটর চাপল এবং অর্জুনকে ফোন করল। কিন্তু অন্যদিকে কেবল লম্বা বিপ আওয়াজ হচ্ছিল। সে একেবারেই জানত না যে রিয়া এক প্রকাশ্য হত্যাকাণ্ডের প্রস্তুতির জন্য পুরো বস্তি এলাকায় সিগন্যাল জ্যাম করে দিয়েছিল। ছোট ঝুপড়িতে পরি তার মায়ের কোলে ঘুমোচ্ছিল। অঞ্জলি এখনও জেগেছিল। সে জানলা দিয়ে বাইরে দেখল, যেখানে চাচা কুমারের ছায়া পাহারা দিচ্ছিল। সে জানত না যে এটাই শেষবার ছিল যখন সে ঘৃণার আগুন জ্বলে ওঠার আগে নিজের জীবনের এক মিথ্যে শান্তি দেখছিল। পেট্রোলের তীব্র গন্ধ হঠাৎ নাকে এলো। ছোট ঝুপড়ির প্রতিটি ফাটল দিয়ে চুইয়ে আসা গন্ধ পেয়ে অঞ্জলি ধরফর করে উঠে বসল। বিপদের আঁচ পেয়ে সে বুঝতে পারল বিপদ আসছে। কিছু বোঝে ওঠার আগেই এক শুকনো আওয়াজ হলো, আর লাল শিখা বাইরে শুকনো প্লাস্টিকের চাদরগুলোকে গ্রাস করতে শুরু করল। আগুন এক ক্ষুধার্ত রাক্ষসের মতো ছিল। পেট্রোল আর প্লাস্টিক বর্জ্যের জ্বালানি মিশে এটি এক মুহূর্তে রাতকে গ্রাস করে ভয়ঙ্কর রূপ নিল। পুরো বস্তি এলাকায় চিৎকার শুরু হয়ে গেল। অঞ্জলি ঘাবড়ে গিয়ে ঘুমন্ত পরীকে জড়িয়ে ধরল। কিন্তু ঘন কালো ধোঁয়া ভিতরে ঢুকতে শুরু করেছিল, যার ফলে তার আগে থেকেই ঝাপসা দৃষ্টি আরও ঝাপসা হয়ে গেল। সে কেবল বাইরে থেকে এক লোকের চিৎকার শুনল। সেটি ইন্সপেক্টর কুমারের গলা ছিল। মায়াজি, পরীকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালান, কেউ আগুন লাগিয়েছে। কিন্তু পিছনের দরজা পোড়া কাঠ আর ধ্বংসস্তূপের স্তূপে আটকে গিয়েছিল। অসহ্য গরমে অঞ্জলির চামড়া জ্বলতে শুরু করল। ঘাবড়ে গিয়ে পরী জেগে গেল। সে কাঁদল না, শুধু কাঁপছিল যখন সে দেখল তাদের ছোট ঘরটি আগুনের শিখায় ঘেরা। হঠাৎ পরী তার মায়ের হাত থেকে ছুটে গিয়ে ঘরের কোণে রাখা পুরনো কাঠের টেবিলের দিকে দৌড়াল। পরী, তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো! অঞ্জলি হাহাকার করে চিৎকার করল। তার হাত কালো ধোঁয়ায় হাতড়াচ্ছিল। বাবার ছবি, মা, আমাকে বাবার ছবিটা নিতে হবে। তার নিষ্পাপ কণ্ঠস্বর জ্বলন্ত বাঁশের আওয়াজে চাপা পড়ে গেল। পরীর কাছে সেই ছবি শুধু একটি জড় বস্তু ছিল না, এটি ছিল তার বিশ্বাস, একমাত্র সুতো যা তাকে সেই বাবার সাথে যুক্ত রাখত যাকে সে সবসময় শ্রদ্ধা করত। সে তার বাবাকে আবারও পুড়তে দিতে পারত না। একই সময়ে গলির মোড়ে কালো কাপড় পরা আর মুখ ঢাকা এক দল লোক বস্তির মানুষদের আগুন নেভাতে বাধা দিচ্ছিল। তাদের কাছে লাঠি আর অস্ত্র ছিল এবং তারা ঠান্ডা মাথায় ঘোষণা করছিল যে এটি শর্ট সার্কিটের কারণে লাগা আগুন এবং সবাইকে দূরে থাকতে বলছিল যাতে তারা বিপদে না পড়ে। আসলে এরা সেই লোক যাদের রিয়া কাজে লাগিয়েছিল এটা নিশ্চিত করতে যে গলির শেষ প্রান্তের ঝুপড়ি থেকে কেউ যেন বেরোতে না পারে। ইন্সপেক্টর কুমার নিজের বন্দুক বের করলেন, কিন্তু তৎক্ষণাৎ ৩ জন লম্বা লোক তাকে ঘিরে ধরল। নিজের পরিচয় খুব দ্রুত ফাঁস না করার জন্য তাকে নিরস্ত্র লড়াই করতে হলো, কিন্তু গুন্ডাদের ঘেরাটোপ খুব শক্ত ছিল। যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন দূর থেকে কালো গাড়ির একটি কাফেলা দ্রুত গতিতে এলো, যাদের হেডলাইট ধোঁয়া চিড়ে দিল। অর্জুন সবার আগে গাড়ি থেকে নামল। তার পিছনে বিক্রমের পাঠানো এক এলিট সিকিউরিটি টিম ছিল। কোনো আদেশ ছাড়াই দুই পক্ষ সরু গলির মাঝে এক নৃশংস লড়াইয়ে জড়িয়ে পড়ল। অর্জুন একটি বাঘের মতো লড়ছিল। সে নিজের পিঠে লাঠির আঘাত সহ্য করতে থাকল। তার একমাত্র লক্ষ্য ছিল মালকিন আর তার মেয়েকে বাঁচানোর জন্য একটি রক্তমাখা পথ তৈরি করা। ঝুপড়ির ভিতরে একটি জ্বলন্ত বিম হঠাৎ সেই জায়গায় পড়ল যেখানে পরী দাঁড়িয়েছিল। অঞ্জলি এটা দেখল, কিন্তু অত্যধিক ক্লান্তির কারণে তার পা জমে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে এক কালো ছায়া ভাঙা জানলা দিয়ে ভিতরে ঝাঁপ দিল। সেটা অর্জুন ছিল। সে নিজের পুরো পিঠ ব্যবহার করে জ্বলন্ত বিমটিকে আটকাল। পরীকে নিজের পেটের নিচে সুরক্ষিত রাখল। চামড়া পোড়ার এক ভয়ানক আওয়াজ হল। পোড়া কাপড় আর চুলের গন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু অর্জুন হাত ছাড়ল না। সে দাঁত চেপে বিমটিকে একপাশে সরিয়ে দিল।
তারপর পরীকে তুলল আর অন্য হাতে টলমল করতে থাকা অঞ্জলিকে ধরল। আমার পিছনে আসুন, জলদি। অর্জুন দাঁত চেপে গর্জে উঠল। তার মুখ ব্যথায় বিকৃত হয়ে গিয়েছিল। বিক্রম তখন পৌঁছাল যখন আগুন পুরো বস্তিকে গ্রাস করে নিয়েছিল। সে গাড়ি থেকে নামল। নিজের স্ত্রী আর বাচ্চার ঝুপড়িকে কেবল একটি জ্বলন্ত ছাইয়ের স্তূপে দেখে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। 7 বছর আগের হারানোর সেই অনুভূতি ফিরে এলো এবং আরও তীব্র আর নৃশংসভাবে। সে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু বডিগার্ডরা তাকে শক্ত করে ধরে রাখল। আমাকে ছাড়ো, অঞ্জলি, পরি! কোটিপতির চিৎকার আগুনের গর্জনে হারিয়ে গেল। ঠিক সেই সময় পোড়া ধ্বংসস্তূপের পিছন থেকে অর্জুন টলতে টলতে বাইরে এলো। তার হাতে পরি ছিল, যে তার বাবার ছবিটিকে নিজের বুকের সাথে শক্ত করে ধরে রেখেছিল। তার পিছনে অঞ্জলি ছিল, যার মুখ ছাই মাখা আর চোখ অশ্রু ভেজা ছিল। বিক্রম থেমে গেল। তার পা কাদা আর গরম কয়লায় ভরা জমিতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে এগিয়ে গিয়ে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের শরীরের উষ্ণতা তাকে অনুভব করাল যে এটি কোনো যন্ত্রণাদায়ক স্বপ্ন নয়। অর্জুন তখন পড়ে গেল। তার পিঠের গভীর পোড়া ক্ষত তাকে আর দাঁড়িয়ে থাকতে দিল না। ইন্সপেক্টর কুমারও আগুন লাগানো দলের নেতাকে কবজা করে ফেলেছিলেন। গোলমালের মাঝে সেই নেতা একটি ফোন ফেলে দেওয়ার চেষ্টা করছিল, যা কলে ছিল। ইন্সপেক্টর কুমার সেটি ধরে ফেললেন। তিনি স্ক্রিনে একটি নম্বর দেখলেন, যেখান থেকে মাত্র 10 সেকেন্ড আগে কল শেষ হয়েছিল। এটি একটি সোনালী প্রমাণ ছিল। বিক্রম অজ্ঞান হয়ে পড়ে থাকা অর্জুনকে দেখল, আর তারপর নিজের স্ত্রী ও সন্তানকে। তার ভিতরের রাগ সহনশীলতার সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে একটি শব্দও উচ্চারণ করল না। নিজের সিকিউরিটি টিমকে সবাইকে গাড়িতে তোলার ইশারা করল। সে তাদের সরকারি হাসপাতালে নিয়ে গেল না, কারণ সে জানত রিয়া সব জায়গায় নিজের লোক রাখতে পারে। গাড়ির কাফেলা শহরের কেন্দ্রে অবস্থিত একটি 6 স্টার হোটেলের দিকে দ্রুত গতিতে এগিয়ে গেল, যেখানে বিক্রম গোপনে পুরো উপরের তলাটা কিনে নিয়েছিল এবং সেটিকে এক অত্যন্ত সুরক্ষিত চিকিৎসা সুবিধায় বদলে দিয়েছিল। গোপন রেসিডেন্সিয়াল সুইটে সেরা ডাক্তারদের ডাকা হয়েছিল। অঞ্জলিকে একটি বিশেষ ঘরে নিয়ে যাওয়া হলো, যাতে ফুসফুস পরীক্ষা করা যায়। সাথে সাথে তার অন্ধ চোখে দৃষ্টি ফিরিয়ে আনার জন্য লেজার চিকিৎসাও শুরু করা হলো। পরীকে নার্সরা দেখাশোনা করছিল। সে এখনও তার বাবার ছবিটা শক্ত করে ধরে রেখেছিল, যদিও কাঠের ফ্রেমের এক কোণ পড়ে গিয়েছিল। বিক্রম বারান্দায় দাঁড়িয়ে নিচে ঝলমলে শহরকে দেখছিল, কিন্তু তার হৃদয়ে কেবল ঘৃণার অন্ধকার ছিল। অর্জুন বিপদমুক্ত ছিল, কিন্তু তার পিঠের দাগ সারা জীবন তার সাথে থাকবে। ইন্সপেক্টর কুমার এলেন। তিনি খুনিদের সেই ফোনটি টেবিলের ওপর রাখলেন। এতে সবথেকে সাম্প্রতিক আউটিং কলের একটি অডিও রেকর্ডিং আছে। অন্য প্রান্তের ব্যক্তি সবকিছু পুড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছিল, কোনো চিহ্ন না রাখার জন্য। আমি যাচাই করেছি যে ফোন নম্বরটি রিয়ার পরিবারের এক পরিচারিকার নামে নিবন্ধিত, কিন্তু কলের লোকেশন ছিল তার নিজের প্রাসাদ। ইন্সপেক্টর কুমার শান্ত স্বরে রিপোর্ট করলেন। বিক্রম ফোনটি নিয়ে রেকর্ডিংয়ে রিয়ার সেই বিষাক্ত কণ্ঠস্বর শুনল। তার বলা প্রতিটি শব্দ মানবতার প্রতি বিক্রমের শেষ বিশ্বাসে ছুরির মতো বিঁধল। সে কেবল বউয়ের পথ কেড়ে নিতে চায়নি, সে সবথেকে দুর্বল জীবনগুলোকেও শেষ করে দিতে চেয়েছিল। এই দুষ্টুমিকে ক্ষমা করা যায় না। আর গায়ত্রী দেবী, সেই মা যাকে সে সবসময় সম্মান করত, নিশ্চিতভাবে নিজের ছেলের পাশে এমন বিষধর সাপকে লালন পালন করার অপরাধে নির্দোষ হতে পারেন না। ইন্সপেক্টর কুমার, আমার আপনার একটি সাহায্য প্রয়োজন। বিক্রম ঘুরল। তার চোখ এতটাই ঠান্ডা ছিল যে ইন্সপেক্টর কুমারের মতো অভিজ্ঞ পুলিশ অফিসারও কেঁপে উঠলেন। এই রেকর্ডিংটি গোপন রাখুন। আমি এখনই এটি তাকে গ্রেফতার করার জন্য ব্যবহার করতে চাই না। আমি চাই সে তার সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছাক। তারপর আমি নিজেই তাকে সবার সামনে সেই খাদে ফেলে দেব যেখানে সে পৌঁছাতে চায়। হাসপাতালের ঘরে অঞ্জলি জ্ঞান ফেরার পর সবার আগে নিজের মেয়ের হাত হাতড়াল। যখন সে পরীর ছোট হাতটি স্পর্শ করল, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিক্রম ভিতরে এলো, ধীরে ধীরে বিছানার পাশে বসল এবং নিজের স্ত্রীর হাত ধরল। অঞ্জলি, সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন থেকে কেউ তোমাদের স্পর্শ করতে পারবে না। তার কণ্ঠস্বর উষ্ণ কিন্তু দৃঢ় ছিল। অঞ্জলি ফুপিয়ে উঠে বলল, বিক্রম, ওরা সত্যিই আমাদের মেয়ে ফেলতে চেয়েছিল। ওরা এতটা নিষ্ঠুর কেন? আমি তো সবকিছু ছেড়ে দিয়েছিলাম। কারণ ওদের কাছে হৃদয় নেই অঞ্জলি। বিক্রম নিজের স্ত্রীর আঙুলে চুমু খেল। কিন্তু ওরা আমার সাথে টক্কর দিয়ে ভুল করেছে। আমি তোমাকে দেখাবো যে আলো সবসময় অন্ধকারের ওপর জয়ী হবে। সেই পুরো রাত বিক্রম ঘুমালো না। সে তার স্ত্রী আর বাচ্চার বিছানার পাশে বসে রইল।
তাদের ঘুম পাহারা দিয়ে আর কম্পিউটারে উকিল ও গোয়েন্দাদের একটি টিমের সাথে কাজ করে। তার কাছে অগ্নিসংযোগের রেকর্ডিং ছিল, ডিএনএ রিপোর্ট ছিল, এবং এখন সে প্রমাণ জোগাড় করছিল যে গায়ত্রী দেবী সেই বছরের ড্রাইভারের অ্যাকাউন্টে একটি বড় অঙ্কের টাকা পাঠিয়েছিলেন, যাতে সে দোষ স্বীকার করে নেয় আর জেলে চুপ থাকে। ঘুঁটিগুলো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। পরের দিন সকালে বিক্রম রাঠোর প্রাসাদে ফেরার জন্য হোটেল থেকে বেরোল। তাকে তার নাটক সম্পূর্ণ করতে হতো। যখন সে বাড়িতে ঢুকল, রিয়া গায়ত্রী দেবীর সাথে ব্রেকফাস্ট করছিল। তার মুখে খুব শান্ত ভাব ছিল, যেন গত রাতের ভয়াবহ আগুন খবরের কাগজের কোনো এক অপরিচিত খবর। বিক্রম, তুমি কাল রাতে বাড়ি কেন আসনি? আমি খুব চিন্তিত ছিলাম। রিয়া উঠে দাঁড়িয়ে সবসময়কার মতো আদুরে ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরতে দৌড়ে এলো। বিক্রম কৌশলে নিজেকে বাঁচাল। সে বাহানা দিল যে প্রজেক্টে একটি জরুরি সমস্যা ছিল। সে রিয়ার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে হাসল। রিয়া, লোকে বলে আগুন সবকিছু পুড়িয়ে দিতে পারে, কিন্তু কিছু জিনিস এমন হয় যা আগুনে পুড়লে আরও বেশি পরিষ্কার হয়ে যায়। তুমি কি এটা বিশ্বাস করো? রিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। তার ঠোঁটের হাসি জমে গেল, কিন্তু সে দ্রুত নিজের স্বাভাবিক ভাব ফিরিয়ে আনল। তুমি অদ্ভুত কথা বলছ, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, তোমাকে একটা সুখবর দিই। আমাদের বিয়ের জোড়া ফ্রান্স থেকে চলে এসেছে। পরে আমার সাথে ওটা ট্রাই করার জন্য সময় বের করো। বিক্রম মাথা নাড়ল। তার নজর গায়ত্রী দেবীর ওপর গেল। তিনি এখনও শান্তভাবে চা খাচ্ছিলেন, কোনো ভাবান্তর ছাড়াই। সে জানত তার মা রিয়ার তুলনায় অনেক বড় প্রতিদ্বন্দ্বী। তিনি সরাসরি হাতে রক্ত মাখতেন না, তিনি কেবল এমন পরিস্থিতি তৈরি করতেন যেখানে রক্ত ঝরা জরুরি হয়ে যেত। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়েটা এখন পর্যন্ত সবথেকে জাঁকজমকপূর্ণ হবে। আমি সব বড় বড় পার্টনার আর মিডিয়াকেও ইনভাইট করতে চাই। আমাদের রাঠোর পরিবারের শক্তির প্রমাণ দেওয়ার জন্য একটি ধামাকেদার অনুষ্ঠানের প্রয়োজন। বিক্রম বলল। তার কণ্ঠে একটি নকল উৎসাহ ছিল। গায়ত্রী দেবী সন্তুষ্টির সাথে হাসলেন। তোমার চিন্তা ভালো। রাঠোর পরিবারকে আরও শক্তিশালী হওয়ার জন্য রিয়ার মতো সমান মর্যাদার পুত্রবধূর প্রয়োজন। বিক্রম ঘুরে চলে গেল। মনে মনে ভাবছিল, হ্যাঁ, একটি ধামাকা অনুষ্ঠান মা, কিন্তু এটি সেভাবে ফাটবে না যেভাবে আপনি আশা করছেন। এটি এমন এক বিস্ফোরণ হবে যা এই ঘরে গত 7 বছর ধরে থাকা সমস্ত বিষাক্ত মিথ্যে পরিষ্কার করে দেবে। গোপন হোটেলে অঞ্জলির প্রথম অস্ত্রোপচার শুরু হল। বিক্রম অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়েছিল। সে মৃত ব্যক্তির ছবিটিকে শক্ত করে ধরে রেখেছিল, যাকে পরি নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিল। সে ছবিতে নিজের মুখ দেখল এবং তারপর কাঁচে নিজের প্রতিবিম্ব। দুজন মানুষ, একজন অতীতের নিষ্পাপ এবং একজন বর্তমানের ঘৃণায় ভরা, এক হচ্ছিল। সে জানত যে সবচেয়ে মূল্যবান জিনিসের রক্ষার জন্য তাকে তার শত্রুর চোখে সবচেয়ে নিষ্ঠুর হতে হবে। ভব্য বিয়ের প্রস্তুতির দিনগুলোতে রাঠোর ম্যানশন উজ্জ্বল লাল এবং সোনালি রঙে ভরে গিয়েছিল, কিন্তু বিক্রমের কাছে ঝুলন্ত প্রতিটি রেশমি কাপড় ছিল একটি মাকড়সার জালের মতো, যা তার শিকারের জন্য অপেক্ষা করছিল। সে চাকরদের শুভেচ্ছার মধ্যে দিয়ে হাঁটত, তার মুখে সবসময় একটি বিনয়ী হাসি থাকত, কিন্তু তার মন ছিল কেন্দ্রীয় হোটেলের বিশেষ রিকাভারি রুমে। সেখানে অঞ্জলির দৃষ্টি ফিরে পাওয়ার লড়াই এক নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করছিল। যেমনই ডাক্তার অঞ্জলির চোখ থেকে পট্টি সরানোর ঘোষণা করলেন, বিক্রম সমস্ত গুরুত্বপূর্ণ মিটিং বাতিল করে দিল, যাতে সে সেখানে উপস্থিত থাকতে পারে। ঘরের আলো সর্বনিম্ন স্তরে রাখা হয়েছিল। পরিবেশ এত শান্ত ছিল যে তার হৃৎস্পন্দনও শোনা যাচ্ছিল। যখন শেষ সাদা পট্টিটি ধীরে ধীরে সরানো হলো, অঞ্জলি ধীরে ধীরে তার চোখ সংকুচিত করল। তার দীর্ঘ চোখের পাতা ভয় এবং প্রত্যাশায় কাঁপছিল। 7 বছর ধরে ঝাপসা অন্ধকারে ডুবে থাকার পর দুনিয়া তার কাছে কেবল ধূসর এবং ব্যথার দাগের একটি সংগ্রহ ছিল। বিক্রম তার নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। সে তার হাত শক্ত করে ধরেছিল। অঞ্জলির বাম চোখ ধীরে ধীরে আরও বড় হল। প্রথমে আলোর রেখা দেখা দিল, তারপর ধীরে ধীরে ঘরের আবছা রূপরেখা স্পষ্ট হতে শুরু করল। সে সেই লোকটিকে দেখার জন্য ঘুরল, যে তার পাশে হাঁটু গেড়ে বসেছিল। এখন আর অন্ধকারে শোনা কোনো পরিচিত কণ্ঠস্বর নয়, এখন আর এমন কোনো মুখের কল্পনা নয় যা বছরের বছর ধরে ঝাপসা হয়ে গিয়েছিল। তার চোখের সামনে রক্ত মাংসের বিক্রম ছিল। সে সেই মৃত ব্যক্তির ছবির তুলনায় অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, যাকে পরি সবসময় জড়িয়ে ধরে থাকত। তার চোখের কোণে বলিরেখা এবং একজন অভিজ্ঞ মানুষের কঠোর রূপ দেখে অঞ্জলি আবেগপ্রবণ হয়ে পড়ল। অঞ্জলি তার পাতলা হাত তুলল, কাঁপতে কাঁপতে বিক্রমের গাল ছুল। তারপর তার কপালে সময়ের আগে সাদা হয়ে যাওয়া চুলের ওপর হাত বুলিয়ে দিল। সে কেঁদে ফেলল।
প্রায় ৩,০০০ অন্ধকারের দিনের পর খুশির প্রথম অশ্রু। বিক্রম, আমি তোমাকে দেখতে পারছি, আমি তোমাকে খুব পরিষ্কার দেখতে পারছি। তার কণ্ঠস্বর আবেগের জোয়ারে হারিয়ে গেল। বিক্রম নিজের মুখ তার স্ত্রীর হাতের তালুতে চেপে ধরল, যাতে তার চোখের জল তার ত্বকে মিশে যায়, যেন অতীতের সমস্ত ভুলের জন্য এক শুদ্ধি ঘটে। সে পরীকে কাছে আনল। বাচ্চাটি তার মাকে অবাক হয়ে দেখল, এবং তারপর যখন দেখল যে তার মা তাকে ভালোবাসায় দেখছে, তখন সে খিলখিলে হেসে উঠল। কিন্তু বিক্রম জানত যে তাকে এই শান্তিতে খুব বেশি দেরি করার অনুমতি নেই। তাদের শত্রু এখনও অন্ধকারে নিজের ছুরি ধার দিচ্ছিল। ম্যানশনে ফিরে বিক্রম তার প্রতারণার চাল চালতে শুরু করল। সে পরিবারের এলাকাতেই এক ভব্য ব্যাচেলর পার্টির আয়োজন করার ঘোষণা করল, যেখানে পুরো উচ্চ সমাজ এবং গ্রুপের প্রধান শেয়ার হোল্ডারদের আমন্ত্রণ জানানো হলো। সে এমন এক পরিবেশ তৈরি করতে চেয়েছিল যা গায়ত্রী দেবী এবং রিয়াকে বিশ্বাস করাবে যে সে পুরোপুরি খ্যাতি এবং মিথ্যে খুশির ঘুবিতে ফেঁসে গেছে। পার্টির সময় বিক্রম রিয়ার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হলো না। সে তাকে সবচেয়ে দামি মদ খাওয়ালো, ভিড়ের সামনে তার প্রশংসা করল। রিয়া, যে অহংকারী এবং আত্মমুগ্ধ ছিল, দ্রুত সেই মিষ্টি জালে ফেসে গেল। সে সবচেয়ে দামি গাউন পরল, হীরের হার পরল, এটি না জেনেই যে হাড়ের কেন্দ্রীয় পাথরে একটি অতি সূক্ষ্ম সোনার যন্ত্র লাগানো ছিল, যা অর্জুন বিদেশ থেকে বিশেষভাবে তৈরি করিয়েছিল। তবে গায়ত্রী দেবীকে এত সহজে ধোঁকা দেওয়া সম্ভব ছিল না। উপরের বারান্দা থেকে নিজের ছেলেকে পার্টিতে ডুবে থাকতে দেখে তিনি এক তীব্র অস্বস্তি অনুভব করলেন। তিনি অনুভব করলেন যে ঘরের নিরাপত্তা ব্যবস্থা বদলে দেওয়া হয়েছে। তার পুরনো বিশ্বস্ত বডিগার্ডদের হঠাৎ নতুন প্রজেক্টের বাহানায় দূরের শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় অপরিচিত মুখ ছিল। যদিও তারা তাকে মাথা নত করে সালাম করত, কিন্তু তাদের চোখে সবসময় একটি উচ্চ স্তরের সতর্কতা লুকিয়ে থাকত। পার্টি শেষ হতেই তিনি বিক্রমকে তার ব্যক্তিগত স্টাডি রুমে ডাকলেন। গায়ত্রী দেবী সরাসরি তার ছেলের চোখের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর ধীর এবং ঠান্ডা ছিল। বিক্রম, তুমি কি করার চেষ্টা করছো? তুমি আমার অনুমতি ছাড়া পুরো সিকিউরিটি টিম কেন বদলে দিলে? তুমি কি এই ঘরকে আমার নিজের জেল বানানোর চেষ্টা করছো? বিক্রম শান্তভাবে তার জন্য এক কাপ চা ঢালল। মা, আপনি খুব বেশি সন্দেহ করছেন। সেই দিন বস্তিতে লাগা আগুনের পর আমার মনে হলো আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব ঢিলেঢালা। আমি চাই না বিয়ের দিন কোনো দুর্ঘটনা ঘটুক। আমি যা কিছু করছি তাই পরিবারের সুরক্ষার জন্য। গায়ত্রী দেবী তার চোখ সংকুচিত করলেন। তাহলে গ্রিন বেল্ট প্রজেক্টের কি হলো? আমি শুনেছি তুমি শ্বশুরবাড়ির সাথে যুক্ত সমস্ত পুঁজি আবার অডিট করাচ্ছ। তুমি কি বিয়ের ঠিক আগে রিয়ার বাবাকে অপমান করার পরিকল্পনা করছ? এটি একটি সাধারণ প্রক্রিয়া, মা। আমি শুধু স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। আপনি শুধু আরাম করুন। বিক্রম হাসল, মাথা নিচু করল এবং গায়ত্রী দেবীর অন্য কোনো প্রশ্ন করার আগেই ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই বিক্রমের মুখ সাথে সাথে কঠোর হয়ে গেল। সে জানত যে সে একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সে তার ফোন বের করে আর্থিক ট্র্যাকিং অ্যাপ্লিকেশন পরীক্ষা করল। রিয়া জালিয়াতি শুরু করে দিয়েছিল। সে রাঠোর জেমসের কোম্পানিগুলো থেকে গোপনে পুঁজি বের করতে শুরু করেছিল। সে জানত না যে সে যেসব অ্যাকাউন্ট পরিচালনা করছিল সেগুলো বিক্রম এবং অর্জুনের পাতা গোপন জাল ছিল। ইতিমধ্যে বিক্রম এক জনশূন্য গুদামে ইন্সপেক্টর কুমারের সাথে গোপনে দেখা করল। ইন্সপেক্টর কুমার তার দিকে একটি ফাইল এগিয়ে দিলেন। আমাদের সেই বছরে ড্রাইভারের খোঁজ মিলেছে। সে কবুল করেছে যে সেই রাতে সে দুর্ঘটনার কারণে নয়, বরং গায়ত্রী দেবীর সহকারীর কাছ থেকে বড় অঙ্কের টাকা পাওয়ার কারণে গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিল। সে একটি অডিও রেকর্ডিংও জমা দিয়েছে, যেখানে নিশ্চিত করা হয়েছে যে যদি সে দোষ স্বীকার করে নেয় তবে গায়ত্রী দেবী তার পরিবারের খেয়াল রাখবেন। বিক্রমের মুষ্টি শক্ত হয়ে গেল। এটা স্পষ্ট ছিল তার নিজের মা তার স্ত্রী এবং সন্তানকে মারার আদেশ দিয়েছিলেন। সে ইন্সপেক্টর কুমারকে ধন্যবাদ জানাল। আমি চাই এই সমস্ত প্রমাণ বিয়ের বেদিতে সবচেয়ে পবিত্র মুহূর্তে প্রকাশ পাক। আমি চাই তারা পুরো সমাজের সামনে মূল্য চোকাক। ভব্য বিয়ের এখন ঠিক ২৪ ঘণ্টা বাকি। গ্র্যান্ড প্যালেস হোটেল আজ এক অবিশ্বাস্য জাঁকজমক এবং বিলাসিতায় মোড়ানো ছিল। গায়ত্রী দেবী সম্মানের সারিতে বসেছিলেন। রিয়া একটি ভব্য বিয়ের গাউনে বেরিয়ে এলো, যা হাজার হাজার হিরে দিয়ে খচিত ছিল। বিক্রম তার পাশে এলো, তার হাত ধরল, কিন্তু তার হাত পাথরের মতো ঠান্ডা ছিল। যখন যাজক পবিত্র প্রতিজ্ঞা শুরু করলেন এবং বললেন, যদি এখানে কেউ এই বিয়ের বিরোধিতা করেন তবে দয়া করে এখনই বলুন, তখন পুরো হল চুপ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে হলের পেছন থেকে একটি বাচ্চার পরিষ্কার কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, যা মিথ্যে নীরবতাকে ভেঙে দিল। আমি বিরোধিতা করছি কারণ উনি আমার বাবা এবং উনার আগে থেকেই আমার মা আছে। সবাই বড় দরজার দিকে ঘুরল। দরজার বাইরে থেকে এক চকাচকা আলো ভেতরে এলো।
একটি ছোট মেয়ে সাদা রাজকীয় পোশাক পরে দাঁড়িয়েছিল, তার হাতে সেই পুরনো ছবি। তার পাশে এক নারী ছিলেন, যার পবিত্র সৌন্দর্য এবং আভিজাত্য ছিল। গায়ত্রী দিদি চেয়ার থেকে ছিটকে দাঁড়িয়ে পড়লেন। রিয়া একটি পাথরের মূর্তির মতো হয়ে গেল। না, এটি হতে পারে না, ও তো মারা গিয়েছিল। রিয়ার কণ্ঠস্বর মাইক্রোফোনে চলে গেল এবং পুরো হলে প্রতিধ্বনিত হল। বিক্রম রিয়ার হাত ছেড়ে দিল। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি অঞ্জলি এবং পরীর দিকে চলে গেল। শহরের সবচেয়ে শক্তিশালী শিল্পপতি হাঁটুর ওপর বসে নিজের স্ত্রীর হাত ধরল এবং চুমু খেল। সে তাদের মঞ্চে নিয়ে এলো। বিক্রম ইশারা করতেই মঞ্চের পেছনের বিশাল স্ক্রিনে বস্তিতে আগুন লাগানো দৃশ্য এবং রিয়ার কণ্ঠস্বর বেজে উঠল। সবকিছু পুড়িয়ে দাও, কোনো চিহ্ন যেন না থাকে। এরপর ড্রাইভারের জবানবন্দি এবং গায়ত্রী দেবীর ষড়যন্ত্রের প্রমাণ একের পর এক আসতে থাকল। হল রাগে ফেটে পড়ল। রিয়া পাগল হয়ে গেল। সে মেজ থেকে কেক কাটার ছুরি নিয়ে অঞ্জলিকে মারতে দৌড়াল, কিন্তু সাথে সাথে ইন্সপেক্টর কুমার এবং পুলিশ তাকে ধরে ফেলল এবং হাতকড়া পরিয়ে দিল। রিয়া, তোমাকে খুনের চেষ্টা এবং জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। বিক্রম গায়ত্রী দেবীর দিকে ঘুরল। মা, আপনি বলেছিলেন আমার স্ত্রী এবং সন্তানের অস্তিত্ব একটি কলঙ্ক, কিন্তু আপনার ষড়যন্ত্রই এই পরিবারের জন্য আসল কলঙ্ক। গায়ত্রী দেবী কিছু বলতে চাইলেন, কিন্তু হঠাৎ তার স্ট্রোক হল এবং তিনি চেয়ারে লুটিয়ে পড়লেন। ভব্য বিয়ের ধ্বংসাবশেষের মাঝখানে বিক্রম অঞ্জলি এবং পরীকে জড়িয়ে ধরল। সে তাদের সেই পুরনো ভিলায় নিয়ে গেল, যা সে গত কয়েক মাসে গোপনে ঠিক করিয়েছিল। পরী উঠোনে দৌড়াল। বিক্রম একটি লাইটার বের করল এবং সেই মৃত ব্যক্তির ছবিটিতে আগুন ধরিয়ে দিল, যা পরী আগুন থেকে বাঁচিয়েছিল। যখন ছবি ছাই হয়ে গেল, সে অনুভব করল তার কাঁধ থেকে হাজার হাজার কেজির বোঝা নেমে গেছে। বাবা, এখন আপনি আর কখনো দূরে যাবেন না তো? পরী দৌড়ে এসে বাবার হাত ধরল। বিক্রম তাকে কোলে তুলে নিল। বাবা এখানে মা এবং তোমার সবসময় রক্ষা করবে। পরবর্তী দিনগুলোতে রাঠোর জেমসে এক বড় ধরনের পরিচ্ছন্নতা অভিযান চলল। রিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হল। গায়ত্রী দেবী একটি নার্সিংহোমে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় তার বাকি দিনগুলো কাটালেন। বিক্রম তার দেখাশোনা করলেও কখনো দেখা করতে যেত না। এটিই ছিল সেই মায়ের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক বিদায়, যে তার মানবতা হারিয়েছিল। অঞ্জলি এবং পরীর চোখের জল বর্তমানের উজ্জ্বল হাসিতে ভরে গেল। বিক্রম আকাশের দিকে তাকাল। সে জানত যে এখন থেকে তাদের প্রতিটি পদক্ষেপে আলো তাদের পথ দেখাবে। সত্যকে কবর দেওয়া যেতে পারে, কিন্তু এটি কখনো মরে না, এবং এই জীবনে সমস্ত তিক্ততার পর কর্মফল সবসময় ফিরে আসে, ঠিক সময়ে। আপনার এবং আপনার পরিবারের জন্য সবসময় শান্তি ও সমৃদ্ধির শুভকামনা রইল। বন্ধুরা, আপনারা এটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি আপনাদের কেমন লাগলো